শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে এসেছি ক্লাসে। একটু দেরি হয়ে গেল না, 5 মিনিট। সৌম্যদীপ রায়, আদাব ভাইয়া। সৌম্যদীপকে আমার সবগুলো লাইভই দেখি আর কি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার শাওন, মুরাজাল এসপি দাস, নাসিব সৌম্য, শাখত চৌধুরী, মুশফিক আলম, জুবায়ের আহমেদ, মীর শামিদ ইসলাম, তিলোত্তমা, তৌসিফ, আবদুল্লাল কাল, মুক্তি প্রমা, শশী সিদ্দিকা, ওকে, বিথি চক্রবর্তী। অনেকগুলো স্টুডেন্ট, প্রায় 100 স্টুডেন্ট অলরেডি ক্লাসে আমাদের চলে এসছে। আমরা এখন মোটামুটি শুরু করতে পারি, তাই তো? ওকে, রিক্তা স্যার থ্যাংক ইউ। প্রায় 100 স্টুডেন্ট ক্লাসে চলে এসছে। আমরা এখন শুরু করব ক্লাসটা। এমনি সাউন্ড ভিডিও সব কোয়ালিটি তো ঠিক আছে না ভাইয়া তোমাদের? শুভ্রদেব, আদাব। এসপি দাস ভাইয়া 100 হয়নি তো? 100 হয়নি তো মানে বুঝতে পারলাম না ভাইয়া। ও আচ্ছা, সংখ্যা আচ্ছা হয়ে যাবে আর কি, এই তো। ফোন আসলেই প্রবলেম হয় নেটওয়ার্কের, ওটাতে আসবে না, অসুবিধা নেই, মানে ইয়ে দেওয়া নেই তো। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করছি। আজকে আমরা আবার চলে এসেছি লিঙ্ক 3-তে আর কি। আমার আইটির আবার একটু প্রবলেম। ওকে, আচ্ছা তোমরা না কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছো। আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে আমি বলেছি যে তোমরা আমাকে ইনবক্স করবে না ভাই, বুঝছো? কারণ ইনবক্সে দিলে হয় কি, অনেক সময় আমি দেখি না বা দেখলেও পরে আর খেয়াল থাকে না। কিন্তু আমি যখন ক্লাস নিতে আসি, তোমরা গ্রুপে কোনো পোস্ট দিলে সেগুলো একটু দেখে আসি যে স্টুডেন্টদের কী কী প্রবলেম। এই কথাটা অনেকে জিজ্ঞেস করতে পারে, ইলেকট্রন মেঘটা আসলে কি, আর এই যে তরঙ্গ বলবিদ্যার ব্যাপারটা, সেইটা হচ্ছে কি বোর তত্ত্ব অনুসারে, যেমন বোরে কি বলেছিলেন যে নিউক্লিয়াস চারিদিকে নির্দিষ্ট কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে আবর্তন করে, তাই না? নিউক্লিয়াসকে আবর্তন করে। কিন্তু আধুনিক তরঙ্গ বলবিদ্যায় বলা হচ্ছে যে আসলে ইলেকট্রন নির্দিষ্ট একটা শক্তি স্তরে থাকে, কথাটা আসলে ঠিক না। বলা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন মনে করে আবর্তন করে, বুঝছো? ইলেকট্রন যে কোনো জায়গায় আবর্তন করতে পারে। এই ধর এভাবে, ধর এরকম দেখো ভাই, একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে আবর্তন, অঞ্চলে করে যে একটাই কিন্তু ইলেকট্রন, এটা বিভিন্ন জায়গায় তার অবস্থান, এই বিভিন্ন অঞ্চল জুড়ে অবস্থান করে। এই যে অঞ্চল জুড়ে ইলেকট্রন, ধরো এই যে বিভিন্ন অঞ্চল জুড়ে ইলেকট্রন অবস্থান করছে, এটা আধুনিক তরঙ্গ বলবিদ্যায় বলা হচ্ছে যে অঞ্চল জুড়ে ইলেকট্রনটা অবস্থান করে, সর্বাধিক সম্ভাব্য যে অঞ্চলটা, যে অঞ্চলগুলোতে ইলেকট্রন প্রায় 95% থাকে পাই আমরা, সেই অঞ্চলটাকে আমরা আসলে বলে থাকি অরবিটাল। কি ঠিক আছে? আর এই যে ইলেকট্রন যে অঞ্চলগুলো মিলে থাকে, এইগুলোকে আমরা ইলেকট্রন মেঘ বলে থাকি। কি বুঝতে পেরেছো যে রাদার বোর বলেছিলেন নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে আবর্তন করে। তো আধুনিক তরঙ্গ বলবিদ্যায় বলা হচ্ছে যে আসলে নির্দিষ্ট কক্ষপথে থাকে কথাটা ঠিক না, একটা অঞ্চল জুড়ে ইলেকট্রনটা থাকে, এই ইলেকট্রন এরকম একটা অঞ্চল জুড়ে সে আবর্তন করতে পারে। যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেখানে ইলেকট্রনটাকে পাওয়া যায় মোটামুটি 95% বা কোনো কোনো বই লেখা আছে 90%-এর উপরে, সেই অঞ্চলটাকেই বলি আমরা আসলে অরবিটাল। আর ইলেকট্রন মেঘ মানে এই যে অঞ্চল জুড়ে ইলেকট্রনটা থাকছে, ওইটাকে আমরা ইলেকট্রন মেঘ বলে থাকি আসলে। ওকে, আটকে গেছে ভাই? না আটকে তো যায় নাই ভাই। মাহিন আবরার চৌধুরী লিখতে ভাই তুই গিফট করবি নাকি? এই যে এইসব আলোচনা আমি তোমাদের রিকোয়েস্ট করছি বারবার যে এইসব আলোচনা ভাই করা যাবে না নিজেদের মধ্যে আর কি, বুঝতে পারছো? এটা তোমাদের সুবিধার্থে বলছি, তোমরা আলোচনা করলে তো আমার কোনো কিছু যায় আসবে না, বুঝছো? যেমন কালকে সেকেন্ড ইয়ারে একটা স্টুডেন্ট লিখছে গ্রুপে, জানো যে ভাই আজকে ক্লাসটা খুব এনজয় করলাম, কারণ আজকে কোনো আজে বাজে কমেন্ট নাই, যে আমরা আমাদের নিজেদের মানে সরি একজন লিখছে শাহরিয়ার শাওন, যেটা বলছিলাম তোমাদের ভাই, যে ওরা লিখছে যে ভাই আজকে ক্লাসটা খুব এনজয় করলাম, আমরা নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করিনি, শুধু আপনি প্রবলেমগুলো দেখছেন। কারণ প্রবলেম তো তোমরা খুব বেশি বলো না, কিন্তু এই সামান্য প্রবলেম স্কিপ হয়ে যায়, কারণ আমি দেখতে পাই না তোমাদের বিভিন্ন রকম কথার জন্য। আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা শুরু করব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ইলেকট্রন বিন্যাস। ও আরেকটা কথা,
তোমরা আমাকে এই যে লিখো যে ভাইয়া এটা করালেন না, ওইটা করালেন না, এটা বাদ দিলেন। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমি তোমাদের ক্লাস নিতে আসার আগে পড়ালেখা না করে আসি? আমি তোমাদের ক্লাস নিতে আসার আগে পড়ালেখা করে আসি। আমি দেখে আসি কোনটা তোমাদের বাদ পড়ছে, কোনটা পড়াতে হবে, কোনটা পড়ানো হয় নাই। তোমাদের বইগুলো সাজানো আছে, যেমন তোমাদের কনসেপ্ট বুকটা যেটা আমি দিয়েছি এইটাও সাজানো আছে সিলেবাস অনুসারে। বাট আমি তোমাদের পড়াই তোমাদের যেভাবে পড়লে, যার পর যেটা পড়লে সুবিধা হবে সেই অনুসারে। যেমন তোমরা লিখছো আমাকে ভাই ওই যে জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যাপার পড়ালেন না, যে আমি তো জানি ভাই এগুলো পড়াই নাই। আমরা কথা কি বুঝতে পেরেছো? কোনটা পড়াইনি ওইটা তোমাদের বলতে হবে না, ওইটা আমার জানা আছে। আমি তোমাদের পড়াতে আসার আগে নিজে পড়ালেখা করে আসি। ওকে, তো যাক, দেখো ভাই একটু আচ্ছা মেয়াইশা ঠিক বলেছো ভাই। তাহলে আমাদের শুরু হচ্ছে আহ্বাও নীতি, ইলেকট্রন বিন্যাসের আহ্বাও নীতি। আহ্বাও, তোমরা তো আমার সামনে নাই, তোমরা যদি আমার সামনে থাকতা তাহলে আমি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতাম। তোমরা আমার সামনে থাকলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতাম যে বিজ্ঞানী আহ্বাও কত সালে জন্মগ্রহণ করেছেন। আমি যখন স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে বিজ্ঞানী আহ্বাও কত সালে জন্মগ্রহণ করেছেন, আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি ভাবতে, মানে কত সালে জন্মগ্রহণ করেছে এটা চিন্তা করতে দেখেছি। কিন্তু আমরা একবারে ভাবি না আহ্বাও কিন্তু কোনো বিজ্ঞানী না ভাই, এইটা একটা জার্মান শব্দ যার ইংরেজি অর্থ হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ বাংলায় যদি বলি আমরা তাহলে বলবো উচ্চক্রম। উচ্চক্রম সম্ভবত বিজ্ঞানী বোর এবং স্টোনা এই দুইজন বিজ্ঞানী এই নীতিটা আসলে দিয়েছেন। তো আহ্বাও অর্থ হচ্ছে বিল্ডিং আপ, বা বাংলায় যদি বলি উচ্চক্রম। এইটা কিন্তু কোনো বিজ্ঞানীর নাম না। ওকে, তো এই নীতি অনুসারে আমরা যে ইলেকট্রন বিন্যাসটা করি সেইটা কিন্তু ভাই এই নীতি অনুসারেই করি। এই নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসকে বলা, ইলেকট্রন বিন্যাস করার সময় কিভাবে অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে সেইটা বলা হয়। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও 3D এবং 4s দুইটা অরবিটালের মধ্যে, এখন তো বুঝতে পেরেছো আমরা অরবিটাল বলতেই পারি, কারণ 3D অরবিটাল মানে আমরা বুঝি যে 3 নাম্বার শক্তি স্তরের ডি এর মধ্যে যতগুলো অরবিটাল আছে সবগুলোর সেট, তাই আমরা 3D অরবিটাল বলতে পারি। সূক্ষ্মভাবে বলতে চাইলে এটা 3 নাম্বার শক্তি স্তরের ডি উপস্তর বোঝানো হচ্ছে। ওকে, তবে 3D অরবিটাল বললে কোনো সমস্যা নাই, এটা এর আগে আমরা একাধিকবার বলেছি। তো 3D এবং 4s এই দুটো অরবিটালের মধ্যে কোনটা বহিস্থ স্তর আর কোনটা ভিতরের স্তর তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। ও আচ্ছা, তোমরা কি লিখছো? 4s, এটা বহিস্থ স্তর লিখেছো বোধহয় তোমরা, তাই না? ঠিকই আছে, 4s গুড। 3D এবং 4s এই দুটা অরবিটালের মধ্যে 4sটা হচ্ছে বহিস্থ শক্তি স্তর, 4sটা হচ্ছে বহিস্থ অরবিটাল, কারণ এটা 3 নাম্বার শক্তি স্তরের একটা উপস্তর আর এটা হলো 4 নাম্বার শক্তি স্তরের একটা উপস্তর। তার মানে এই দুই পাবলিকের মধ্যে বড় ভাই কি? আসলে বড় ভাই হচ্ছে এই, কারণ এই বাইরের দিকে আছে, কারণ এ 4 নাম্বার শক্তি স্তরে আছে, এ আছে 3 নাম্বার শক্তি স্তরে। তাহলে স্বভাবতই আমাদের মনে হতে পারে যে এ যেহেতু 3 নাম্বার শক্তি স্তরে আছে তাহলে ইলেকট্রন আগে 3Dতে যাবে তারপর 4sে যাবে। আচ্ছা, আরেকটা কথা আমি বলে নেই, তোমাদের 9-10-এ এগুলো ছিল কিছুটা, খুব সামান্য পরিমাণ ছিল, তাই তোমরা অনেকেই হয়তো এগুলো জানো। তাই আমি হয়তো কোনো একটা জিনিস বলার আগেই তোমরা অনেকেই কমেন্টে হয়তো উত্তর বলে দিবা, এটা বলে দেওয়ার দরকার নেই ভাই। আমি কিন্তু জানি তোমরা অনেকে জানো, বাট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন একটা স্টুডেন্টকে আমি পড়াই, অ্যাডমিশনের ব্যাপারটা ভাই আলাদা। কারণ অ্যাডমিশনের সময় যদি আমি মনে করি যে স্টুডেন্টরা কিছুই জানে না, এটা মনে করে পড়ালে তো ভাই কখনো হবে না। বাট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন আমি পড়াই তখন আমি ধরেই নিই যে স্টুডেন্টরা কিচ্ছু জানে না, তারা কিচ্ছু না জানলে যেভাবে পড়ানো উচিত আমি সেভাবেই পড়াই কিন্তু। ওকে, তোমাদের বিরক্ত হওয়ার কোনো কারণ নেই ভাই। তাহলে দেখো যেটা বলছিলাম, তো 3D এবং 4s দুটার মধ্যে এ যেহেতু ভিতরের স্তর আর এ যেহেতু বাইরের স্তর, তাই তোমাদের মনে হতে পারে যে ভিতরের স্তরকে আগে দিব, ছোট ভাইকে আগে দিব, তারপর বড় ভাইকে দিব। নো, ইলেকট্রন যাওয়ার নিয়ম এটা না। ধরো একটা পরিবারের 2টা সন্তান আছে, একটা ছোট একটা বড়। বাবা ধরো সামান্য কিছু খাবার নিয়ে আসছে,
স্বভাবতই আমরা মনে করি খাবারটা ছোট ভাইকেই দিবে, তাই না? তো আহ্বাও নীতিতে বলা হচ্ছে খাবারটা ছোট ভাই বড় ভাই দেখে আমার লাভ নাই, দুইজনের মধ্যে যার শক্তি কম, যে দুর্বল, তাকে আগে খাবার দিতে হবে। অর্থাৎ 3D এবং 4S এই দুটার মধ্যে কে বড় ভাই কে ছোট ভাই, মানে কে বাইরের স্তর কে ভিতরের স্তর, এইটা দেখা যাবে না। দুইটা অরবিটালের মধ্যে কার শক্তির মান কম, যার শক্তির মান কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। হয়তো বলবা কেন ভাইয়া, যার শক্তির মান কম সেখানে কেন আগে ইলেকট্রন প্রবেশ করবে? আমরা জানি পৃথিবীতে সবাই স্থিতিশীল হতে চায়। এই কথা তোমাদের ফার্স্ট ইয়ারে বলা হয়েছে কিনা আমি জানি না, এখন পর্যন্ত বলা না হলেও বলা হবে, অসংখ্য বার বলা হবে। সেটা হলো যার শক্তি যত কম তার স্থিতিশীলতা তত বেশি, যার শক্তির মান যত কম তার স্থিতিশীলতা তত, হ্যাঁ তোমাদের মধ্যে বলেছি আমি, তাহলে যার শক্তির মান যত কম তার স্থিতিশীলতা তত বেশি। আর মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই চাই স্থিতিশীল হতে। এই জন্য দুটো অরবিটালের মধ্যে কে বস্তু স্তর কে ভিতরের স্তর এটা দেখা হয় না, দেখা হয় দুটার মধ্যে কার শক্তি কম কার শক্তি বেশি। যে অরবিটালের শক্তি কম ইলেকট্রন সেখানে, এই যে দেখো সারি আর সাউন্ড লিখছো 4S আগে আগে পাবে। আচ্ছা আমি যে তোমাদের বললাম যে এগুলো তোমরা লিখবা না, মানে টিচার কোনো কথা বললে একদমই শুনতে ইচ্ছা করে না, তাই না? তোমাদের চোখে আমি বড়, আমি তো বুঝি তোমরা কোনটা জানো কোনটা জানো, আমি তো জানি যে তোমরা এটা জানো। এই যে SP দাসের ক্ষেত্রেও তাই, আমি একই কথা বলছি, আমি এগুলো ভাই একদম পছন্দ করি না, মানে বেশি বোঝাটা কিন্তু ভাই আমি পছন্দ করি না। আমি তো বলে দিলাম যে তোমাদের এসব উত্তর কমেন্টে লিখতে হবে না। কি কথাটা আমি তো জানি তোমরা জানো, কি কথা কি বুঝতে পেরেছো? কারণ এতে আদার্স স্টুডেন্টদের ডিস্টার্ব হয়, কমেন্ট বক্সটা ভরে যায় আন্দাজি। ওকে, তাহলে 3D এবং 4S আমরা এইটুকু বুঝতে পারলাম। এই দুইটা অরবিটালের মধ্যে যার শক্তি কম, যার শক্তি কম অবশ্যই সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কারণ যার শক্তি কম তার স্থায়িত্ব বেশি এবং পৃথিবীতে প্রত্যেকটা বস্তুই চাই স্থায়ী হতে স্থিতিশীল হতে। তাহলে ক্লিয়ার ভাই? এই যে যার শক্তি কম, কম শক্তির থেকে বেশি শক্তির দিকে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, অর্থাৎ উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে। তাই এই নীতিটার নাম হচ্ছে উচ্চক্রম নীতি বা আউটবাউ নীতি। কি ক্লিয়ার? যে আগে যে অরবিটালের শক্তি কম সেখানে প্রবেশ করবে ইলেকট্রন, তারপর যার শক্তি বেশি, এইভাবে পর্যায়ক্রমে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। তাই এই নীতিকে বলা হচ্ছে আহ্বাও নীতি বা উচ্চক্রম নীতি। এখন কথা হচ্ছে কোন একটা অরবিটালের শক্তির মান আসলে কার কার উপর নির্ভর করে? কোন একটা অরবিটালের শক্তির মানটা নির্ভর করে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর, N ও L এর মানের উপর, L এর মানের উপর। কোন একটা অরবিটালের শক্তি নির্ভর করে N ও L এর মানের উপর, শক্তি নির্ভর করে কোন একটা অরবিটালের শক্তি নির্ভর করে তার N এবং L এর মানের উপর। কলমগুলো এই হয়েছে একদম বোঝা কঠিন। আচ্ছা, তাহলে শক্তির মান নির্ভর করে N প্লাস L এর মানের উপর, অর্থাৎ N প্লাস L, এই N প্লাস L এর মান যার বেশি তার শক্তির মানটাই হবে বেশি। কি বললাম আমরা? N এবং L এর মান যার বেশি তার শক্তির মানটাই বেশি। তাহলে আহ্বাও নীতিতে কি শিখলাম? যে বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে। উচ্চক্রম মানে কি? আগে যার শক্তি কম সেখানে প্রবেশ করবে, তারপর এভাবেই ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে প্রবেশ করবে এবং এই শক্তির মানটা নির্ভর করে কার উপর? N প্লাস L এর মানের উপর। অনেক সময় খ নাম্বার প্রশ্নে কিন্তু দেওয়া হয় আহ্বাও নীতিকে, আহ্বাও নীতিকে N প্লাস L এর নীতি বলা হয় কেন? L এর নীতি বলা হয় কেন? এই প্রশ্নে কিন্তু অনেক সময় খ নাম্বারে দেয় যে আহ্বাও নীতিকে N প্লাস, আচ্ছা একটু নিচে লিখবো তাই না? আচ্ছা ভাই, থ্যাংক ইউ।
মাইশা জানা দেখছো ভাইয়া স্থিতিশীল মানে চুপচাপ থাকবে না, না, ইলেকট্রন যেখানে প্রবেশ করলে সে সব পরমাণুটা সবচেয়ে স্থিতিশীল হবে, ইলেকট্রন বিন্যাস সবচেয়ে স্থিতিশীল হবে, সেইটাকে বলা হচ্ছে সবাই স্থায়িত্ব অর্জন করবে, এটাকে বলা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা বস্তু চাই স্থায়ী হতে। অর্থাৎ আমি মাইশা বলছি স্থিতিশীল ব্যাপারটা ক্লিয়ার না? এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গায় দাঁড়িয়ে থাকলে মনে করো আমি পড়ে যেতে পারি, এক ধাপ ডানে গেলে বা এক ধাপ বামে গেলে আমি স্থিতিশীল হয়ে যাব, মানে আর পড়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমি কি করব? হয় এক ধাপ ডানে যাব, না হলে একবার কি করব, বামে যাব। অর্থাৎ যেখানে গেলে আমি স্থিতিশীলতা অর্জন করবো, চুপচাপ থাকতে পারবো, সেই জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব, এটাকেই স্থিতিশীলতা বলা হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একজন লিখেছে ভাই একটু নিচে লিখেন, তাহলে আরেকজন তার লেখার কোনো দরকার নেই ভাই, এটা তাই না? ওকে, তাহলে আহ্বায়ক নীতিকে N+L এর নীতি বলা হয় কেন? কারণটা হলো আহ্বায়ক নীতি অনুসারে আমরা জানি ইলেকট্রন বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ যার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে, কারণ নিম্ন শক্তি স্তরের স্থিতিশীলতা বেশি। যেহেতু শক্তির মান N+L এর উপর নির্ভর করে, তাই আহ্বায়ক নীতিকে বলা হয় N+L এর নীতি। ওকে, আহ্বায়ক নীতিকে বলা হচ্ছে N+L এর নীতি। এখন কথা হচ্ছে তাহলে এই যে 3D ও 4s, যদিও এটা বহিস্থ স্তর, তো ইলেকট্রন কি 3D তে আগে যাবে, ভিতরের স্তরে যাবে না বহিস্থ স্তরে যাবে? এইটার জন্য আমাদের N+L এর মান বের করতে হবে। 3D এর ক্ষেত্রে N এর মান কত? 3, আর L এর মান কত? 2, 5। আর 4s এর ক্ষেত্রে N এর মান কত? 4, আর S এর ক্ষেত্রে L এর মান কত? 0, কত হচ্ছে 4। তাহলে দেখো তো N+L 3D এবং 4s এর মধ্যে কার N+L এর মান বেশি? 3D এর বেশি, অর্থাৎ 3D এর শক্তিটা আমাদের 4s এর চেয়ে বেশি। তোমরা অনেকেই লেস দেন গ্রেটার দেন এটা চিনতে ভুল করো, কোনো অসুবিধা নাই ভাই, মাথায় রাখবা লেস দেন নাকি গ্রেটার দেন এইটা ভাবতে হবে না, যার দিকে হাবলা মুখ করে থাকবে, মানে মুখটা যেদিকে থাকবে সেটাই বড় বুঝবা, তাহলেই হলো। আমি এই মুখটাকে 3D দিকে দিয়েছি, তার মানে এর শক্তির মান বেশি বুঝিয়েছি। 3D এর শক্তির মান বেশি, কারণ N এর মান 3, L এর মান 2, 5, অর্থাৎ N+L এর মানটা 3D এর বেশি, আর N+L এর মানটা 4s এর কম। যেহেতু এর শক্তি বেশি, তাই ইলেকট্রন আগে প্রবেশ করবে 4s এ। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। রিক্তা সরকার, এই যে সকল ধরনের লোভ দিয়ে এগুলো কথাবার্তা বলা যাবে না ভাই, কি ঠিক আছে? এগুলো কথাবার্তা বলা যাবে না। তোমরা তাহলে বলো যখন সরাসরি ক্লাস শুরু হবে তখনই ক্লাসগুলো নিয়ে আসলে, হ্যাঁ, তোমরা এইভাবে যদি আমাকে এই অনলাইন ক্লাসে ডিস্টার্ব করতে থাকো তাহলে প্রবলেম। আমি তোমাদের বারবার বলছি যে তোমরা আজে বাজে নিজেদের মধ্যে আলোচনা করবা না, ঠিক আছে? আমি যখন যেটা জিজ্ঞেস করব, যেটা বুঝতে পারো সেগুলো শুধু লিখবা তোমরা। আমি বারবার বলছি বেশি বোঝা কিন্তু ভালো না। মানুষের আত্মবিশ্বাসটা যখন বেশি হয়ে যায় দুর্ঘটনা কিন্তু তখনই ঘটে। তুমি দেখবে শহরের মধ্যে এত ধীরে এত যানজটের মধ্যে গাড়ি চলে, অ্যাক্সিডেন্ট করে কেউ মারা যায় না, মারা যায় ফাঁকা রাস্তায়। কারণ ফাঁকা রাস্তায় সে জানে পুরো ফাঁকা, আমি তো 100 স্পিডে মোটরসাইকেল চালানো কোনো সমস্যা নাই, আর দুর্ঘটনা তখনই ঘটে কিন্তু। কি ঠিক আছে? খেলোয়াড় যখন ভালো অবস্থায় থাকে না তখন সে তার ল্যাকিংগুলো বুঝতে পারে না। অতএব আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যে তোমরা আজে বাজে নিজেদের মধ্যে আলোচনাগুলো করো না, ওকে? শুধু যেগুলো বুঝতে পারবা না, কোনো প্রশ্ন থাকলে আমি যেটা জিজ্ঞেস করবো শুধু সেটাই বলবা। আমি যখনই তোমাদের কমেন্ট দেখার জন্য ফোনে তাকাচ্ছি তখনই দেখছি তোমরা আজে বাজে নিজের মধ্যে আলোচনা করছো। যে আগুন ওকে বলতে হয় না, ওকে থামায় রাখতে পারবা না, ওটা এমনি বুঝতে পারবে। ফলে তুমি যে ভালো, তোমরা যে ভালো, এটা বোঝানোর জন্য নিজেকে বোঝানোর চেষ্টা করতে হবে না, যারা বোঝার এমনি বুঝে নিবে। অতএব রিকোয়েস্ট, তোমরা নিজেদের মধ্যে আলোচনাগুলো করো না, ওকে? আচ্ছা, আহ্বায়ক নীতিকে N+L এর নীতি, এটা বোধহয় তোমাদের কনসেপ্ট বুকে দেওয়াই আছে ভাই, বুঝছো? যে আহ্বায়ক নীতিকে N+L এর নীতি বলা হয় কেন? কারণ আহ্বায়ক নীতিটা আগে বলে দিতে হয়। তোমরা জানো যে খ নাম্বার প্রশ্নের উত্তর যদি করতে যাও আগে ওই জিনিসটা কাকে বলে এটা বলে দিতে হয়। তোমাকে আগে বলতে হবে আহ্বায়ক নীতিটা কি, যে ইলেকট্রন বিন্যাস অনুসারে ইলেকট্রনগুলো তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। এই নীতিকেই বলে আহ্বায়ক নীতি, অর্থাৎ যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেহেতু এই শক্তির মানটা আমরা N+L এর মান থেকে বের করি, তাই আহ্বায়ক নীতিকে বলা হয় N+L এর নীতি, ওকে?
সাদ মোহাম্মদ লিখেছ, আমি প্রথমেই কমেন্ট করলো ভাই আমার কমেন্ট পড়ে না। তোমার সাথে কি ভাই আমার শত্রুতা আছে বলো? তোমাদের কমেন্ট পড়া হয় না তো তোমাদের জন্যই। কি রে আজে বাজে কমেন্টগুলো করো, তখন স্কিপ হয়ে যায় ওটা। ওকে, আচ্ছা দেখো, তাহলে এখন কথা হচ্ছে 3D এবং 4P, 3D এবং 4P এই দুটা অরবিটালের n প্লাস l এর মান কত? 3D এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 5, আর 4P এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 আর p এর ক্ষেত্রে l এর মান কত? 1 ইকুয়াল টু কত হচ্ছে? 5। তার মানে 3D এবং 4P দুটার ক্ষেত্রেই যে n প্লাস l এর মান 5, তাহলে এক্ষেত্রে ইলেকট্রন কোনটাতে আগে প্রবেশ করবে? এখন কথা হচ্ছে বড় ভাই এবং ছোট ভাই দুইজনের শক্তি সমান। এখন বাবা কাকে আগে খাবার দিবে? স্বাভাবিক, সেক্ষেত্রে তো আমরা ছোট ভাইকে একটু কনসিডার করি, তাই না? ছোট ভাইকে দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ n প্লাস l এর মান যখন দুইটা অরবিটালের সমান হয়ে যাবে, তখন যার n এর মান কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। অর্থাৎ যেটা ভিতরের স্তর আর কি। দেখো এখানে n এর মান 4, এখানে n এর মান 3, তাই ইলেকট্রন এখানে আগে প্রবেশ করবে। কথাটা ক্লিয়ার কিনা বলো তোমরা? যে n প্লাস l এর মান যার কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে, আর n প্লাস l এর মান যদি সমান হয় তাহলে যার n এর মানটা ছোট ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। এখন কথা হচ্ছে তোমরা যদি পরীক্ষার হলে এসপি দাস, আমি বলেছি বা শুধুমাত্র n প্লাস l এর উপর নির্ভর। এই কথা দ্বারা কি বোঝানো হয়? যে অন্য কারোর উপর নির্ভর করে না। কি কথা বুঝতে পেরেছো? আমি তোমাকে বললাম যে এই রুম থেকে তুমি বের হয়ে যাও, তুমি দাঁড়িয়ে বসে আমি কি যাব? তুমি গেলে তো তোমাকেও বলতাম যে তুমি বের হয়ে যাও। আমি শুধু একে বলেছি বের হয়ে যাও, মানে শুধু ওই বের হয়ে যাবে। কি ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, তাহলে n প্লাস l এর মান ক্ষেত্রে n এর মান যার কম কি করবে ভাই বলো তো? ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে যদি সমান হয়ে যায়। এখন কথা হচ্ছে তোমরা ইলেকট্রন বিন্যাস করার সময় যদি এইভাবে n প্লাস l এর মান বের করে ইলেকট্রন বিন্যাস করতে যাও, তাহলে ওই n প্লাস l এর মান থেকে যে সিরিজটা আসবে, ওই সিরিজ আসতেই তো তোমার সময় শেষ হয়ে যাবে। তুমি ইলেকট্রন বিন্যাস করবা কখন? তাই এই নীতিটা বুঝে গেলেও তোমাদেরকে ওই সিরিজটা মুখস্থ রাখতে হবে। কোন সিরিজ? 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p। এইভাবে পুরো সিরিজটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমি কি বলতে যাচ্ছি বুঝতে পেরেছো? যেমন গতদিন কে যেন কমেন্টে লিখলা, ভাইয়া আর পড়ার কথা বলেন না, পড়ার কথা শুনতে ভালো লাগে না। তাহলে পড়ালেখা ভাই করা যাবে না। যে কাজটা তুমি করবা, তুমি নাচ শিখতে গেছো, গিয়ে বলতেছো আমার নাচতে ভালো লাগে না। তুমি খেলা শিখতে গেছো, গিয়ে বলছো খেলতে ভালো লাগে না। তাহলে যে কাজটা করতে গেছো সেই কাজে যদি করতে ভালো না লাগে, তাহলে কাজটা বাদ দিতে হবে। আসলে যে কাজ করে কারোই কাজটা করতে ভালো লাগে না। কাজটা করতে করতে এক সময় যখন অভ্যস্ততা চলে আসে, তখন এই কাজটা আসলে করতে এমনি ভালো লাগে। ওকে, তো যেটা বলছিলাম যে তোমাদের তাহলে এই সিরিজটা কি করতে হবে? এই সিরিজটা তোমাদেরকে টানা মনে রাখতে হবে। 1s, 2s, 3s, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d মনে রাখতে হবে। যদি কারো মনে রাখা কষ্টকর হয়, তোমরা যখন লাইভ ক্লাসে আসবা, মানে বাস্তব ক্লাসে আসবা, তখন আমি তোমাদের নীল কালার একটা শিট দিব। ওই শিটে কেমিস্ট্রির অনেক কিছু মনে রাখার টেকনিক দেওয়া আছে। রাজশাহীতে এসএসসি লেভেলের অনেক টিচারই কিন্তু তোমাদের হাতে ওটা দেয়, রাজশাহীতে যারা পড়ালেখা করেছো, কারণ অনেক টিচারই ওটা আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। সেখানে একটা বাক্য লেখা আছে, জানো? ওই অন করে দাও তো। সেখানে একটা বাক্য লেখা আছে, দেখো এরকম, শোনো শোনো প্রিয়া শোনো, শোনো শোনো প্রিয়া শোনো। সব কথাই দুইবার করে দেখো, শোনো শোনো দুইবার, প্রিয়া শোনো, প্রিয়া শোনো দুইবার, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো। ডিপিএস খোলো। ডিপিএস মানে তো জানো ভাই, ব্যাংকের এক প্রকার সেভিংস, এটাকে ডিপিএস বলি আমরা। ডিপিএস খোলো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো। তো তোমরা তো জানোই বোধহয় যে ডিপিএস দুই একটা খুললে কিন্তু তুমি প্রিয়াকে রাখতে পারবা না। একটা ছোট্ট গল্প শোনো।
একটা গার্লফ্রেন্ড, তোমার তো একটু হলেও বড় হয়েছ, এগুলো বোধহয় একটু বুঝবা তাই না? একটা গার্লফ্রেন্ড তার এক বয়ফ্রেন্ডকে সবসময় বলে আমি তোমার বুকে মাথা রেখে মরতে চাই। তো ওই বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করছে যে পা আছে মাথা আছে সব বাদ দিয়ে সব সময় তুমি আমার বুকে মাথা রাখতে চাও কেন? তো ওই গার্লফ্রেন্ড কি উত্তর দিয়েছে জানো? কারণ আমি খেয়াল করে দেখেছি তোমার ওই পকেটটা তো আসলে বুকেই থাকে। কি কথাটা বুঝতে? পকেটটা বুকেই থাকে, কারণ টাকা, মানুষ তো টাকা পকেটেই রাখে, তো যেখানে তুমি টাকা রাখো সেখানে মাথা রেখে মরলেও তো লাভ আছে। তার মানে শুধুমাত্র তুমি 2 বার ডিপিএস খুললে কিন্তু প্রিয়াকে রাখতে পারবা না। তাই কি বলা হচ্ছে? ফের ডিপিএস, ফের মানে আবার, ফের ডিপিএস, ফের ডিপিএস, ফের ডিপিএস। এই বাক্যটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? যে শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো ডিপিএস খোলো, ফের ডিপিএস ফের ডিপিএস। কারণ একবার ডিপিএস খুললে 2 বার ডিপিএস খুললে তুমি প্রিয়াকে রাখতে পারবা না, প্রিয়ার জন্য অসংখ্য ডিপিএস দরকার। ওকে, এইটা একটু লিখে নাও তোমরা। অনেকেরও তো জানা আছে, বললাম না, অনেকের জানা থাকতেই পারে এগুলো। আসলে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস খুলো ডিপিএস খুলো, ফের ডিপিএস ফের ডিপিএস। ওকে, মীর সামিত ইসলাম, পড়ার সময় ভাই ব্যাংকের অ্যাডভার্টাইজমেন্টের কথা মাথায় থাকলে পড়া বুঝতে পারবা না, ঠিক আছে? তখন দোষটা পড়বে কি টিচার, গ্রাডিম কি পড়ায় না পড়ায় কিছুই বুঝি না। পড়ালেখার জন্য নিজেরও আগ্রহ থাকতে হবে। আসলে আমি বারবার বলছি, তোমরা যখন আজে বাজে কমেন্ট করবা তখন তোমার কনসেন্ট্রেশন কিছুটা কিন্তু ওই কমেন্টের মধ্যে চলে যায়, ফলে পড়াটা কম বুঝতে পারবা। মাইশা জান্নাত, সব মেয়ে ডিপিএস প্রেমী না ভাইয়া। ও আচ্ছা, না তারপরও এখন মনে হচ্ছে ছোট মানুষ তো তোমরা ভাইয়া, তাই। ওকে, তো আমি মিশাই দিলাম, আমার বিশ্বাস তোমরা সবাই লিখে ফেলেছো এটা। এইবার দেখো এই যে ডিপিএস থেকে তুমি কিভাবে ওই আহ্বায়ক নীতির সিরিজটা মনে রাখবা। সেইটা হলো যেখানে শোনো সেখানে এস, যেখানে প্রিয়া সেখানে পি। ওকে, এই যে দেখো যেখানে শোনো সেখানে এস, শোনো শোনো প্রিয়া, যেখানে প্রিয়া সেখানে পি, শোনো যেখানে শোনো সেখানে এস। তাহলে শোনো শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো, আসলে খোলো তো কিছু না, ওটা আমরা বাক্যের সুবিধার্থে নিয়ে এসছি। ডিপিএস খোলো, দেখা যায় ওখানে। ওকে, তো ওই যে বললাম 2 বার ডিপিএস খুললো মানে আরো ডিপিএস দরকার। ফের ডিপিএস, ফের ডিপিএস। মোটামুটি আমাদের বর্তমান যত পর্যন্ত মৌল আছে 118, সেগুলো তো হবেই, এর বাইরেও হবে। আমার অনেক দূর চলে গেছি, আসলে অসুবিধা নাই। তাহলে এইটুকু আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো। শোনো শোনো প্রিয়া শোনো, ও একবার প্রিয়া শোনো বাদ পড়ে গেছে, এই দেখো প্রিয়া একবার বাদ পড়ে গেছে ভাই, সরি। হ্যাঁ, শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, এবার হয়েছে। সবই 2 বার করে বললাম না, শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো ডিপিএস খোলো, খোলো তো কিছু না বললাম আমি, ফের ডিপিএস ফের ডিপিএস। তা আমি এগুলো দিয়ে দিলাম, শুধু এগুলো দিলে তো হবে না, এর সামনে তো সংখ্যাগুলো বসাইতে হবে, এই যে 1s 2s। হ্যাঁ চঞ্চল আমার খুবই নিয়মিত স্টুডেন্ট, থ্যাংক ইউ ভাইয়া। ও আচ্ছা, আলভিন নিউজ ডিপিএস করা, আচ্ছা করোটা নিয়ে আসলাম না, যেগুলো শব্দ আমাদের দরকার নাই নূর, বুঝতে পারছো ভাই, সেগুলো আমরা অ্যাভয়েড করাটাই ভালো। পারলে কোনোই খোলো কথাটাও বাদ দেওয়া ভালো, ঠিক আছে? এইবার আমাদের সামনের সংখ্যাগুলো তো বসাইতে হবে, তাই না? তো 1 দিয়ে শুরু, 1s 1 দিতে শুরু হবে, তাহলে এটা যদি 1 হয় তাহলে স্বাভাবিক পরের রেসটা হবে 2। এবার নতুন একটা প্রতীক পাইছি পি, 1 পি তো আর সম্ভব না, 1 পি সম্ভব ভাই বলো দেখি? তাহলে পি তো শুরুই 2 থেকে, তাহলে 2 দিয়ে শুরু করতে হবে। তাহলে আগের রেসটা কত ছিল 2, আবার এস পেয়েছি আমরা, তাহলে এটা 2 হলে এটা কত হবে 3, আর এই 2 পি কত, 2 কত পি কত 2, তাহলে এটা কত হবে 3, কি ঠিক আছে? তাহলে এইখানে এস কত ছিল 3, তার পরের এস কত হবে 4। এবার ডি, নতুন একটা প্রতীক এসছে, 1 ডি কি সম্ভব?
1D কিন্তু সম্ভব না। 2D কি সম্ভব? 2Dও সম্ভব না। এগুলো কিন্তু আমরা কোয়ান্টাম সংখ্যায় পড়েছি। তাহলে ডি শুরুই কোথায় থেকে? 3 থেকে। তাই এখানে 3 দিয়ে শুরু করতে হবে। তাহলে এই পি কত ছিল? 3। তাহলে এই পি কত হবে? 4। এবার এস এসছে, এই এস আগের এস কত ছিল? 4। তাহলে পর এস কত হবে? 5। এবার ডি এসছে, আগের ডি কত ছিল? 3। তাহলে পরের ডি কত হবে? 4। আবার পি এসছে, আগের পি কত ছিল? 4। তাহলে এই পি কত হবে? 5। এবার এস এসছে, এর আগের এস কত ছিল? 5। তাহলে কত হবে? এটা 6। এবার এফ এসছে, নতুন প্রতীক। 1F কি সম্ভব? সম্ভব না। 2F কি সম্ভব? সম্ভব না। 3F কি সম্ভব? সম্ভব না। ওই যে কোন অরবিটাল সম্ভব, কোনটা সম্ভব না, সেখান থেকে দেখছি এটা আমরা। তাহলে এফ শুরুই হলো 4 দিয়ে। এবার ডি এসছে আবার, ওই ডি কত ছিল? 4D ছিল। তাহলে এটা কত হবে? 5D। আগের পি কত ছিল? 5 ছিল, এটা হবে 6। আগের এস কত ছিল? 6 ছিল, এটা হবে 7। এবার এফ এসছে, আগের এফ কত ছিল? 4 ছিল, এটা হবে 5। এবার আগের ডি কত ছিল? 5 ছিল, এটা হবে 6। তারপর আগের পি কত ছিল? 6 ছিল, তাহলে এটা কত হবে? 7। আগের এস কত ছিল? 7S, এটা হলো 8। দেখছো আমাদের সপ্তম পর্যায় পর্যন্ত কিন্তু ইলেকট্রনে শেষ, আমরা অলরেডি অষ্টম পর্যায়ে চলে গেছি। আমাদের পর্যায় সারণীতে কিন্তু সপ্তম পর্যায় পর্যন্ত মৌল আছে, আমরা অষ্টমে চলে গেছি। এই যে আমাদের সিরিজটা কিন্তু ভাই তৈরি হয়ে গেছে। 1S 2S 2P 3S 3P 4S 3D 4P, এইভাবে সিরিজটা আমরা মনে না থাকলেও পরীক্ষার হলে আমরা খুব দ্রুত এটা বের করে ফেলতে পারবো এই টেকনিক দিয়ে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এইটা বুঝতে পারলা কিনা ভাই, বলো। তোমরা আমাকে একটু প্লিজ বলো যে তোমরা এটা, এই যে সৌরভ চৌধুরী বলেছো ভাই এখান থেকে, ভাই আজে বাজে কথা বলতে নিষেধ করেছে। আর কি বলবো ভাই, বলো, আর আমার কিছু বলার না এখানে। তোমরা জাস্ট আমাকে একটু জানাও যে আমি যে সিরিজটা লিখলাম তোমরা সেটা বুঝতে পেরেছো কিনা। আব্দুল্লাহ কালিফ জি ভাইয়া, সাদ মোহাম্মদ বুঝেছি ভাইয়া, অনেক হেল্পফুল ট্রিক্স। আচ্ছা মারুফা থ্যাংক ইউ, মির আসলে থ্যাংক ইউ, সবাই বুঝেছো তাই না? এইভাবে দেখো অনেক দূর পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, তাহলে আচ্ছা মোটামুটি এই পর্যন্ত দেখা যাচ্ছে তাই না, বোধ হয় এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সিরিজটা আমাদের জানা থাকলো। এখন মনে করো আমাদের ইলেকট্রন বিন্যাস করতে দিল ভাই। ধরো আমরা এখন একটা ইলেকট্রন বিন্যাস করব আয়রন 26। ধরো আমরা 26-এর ইলেকট্রন বিন্যাস করব। আমরা এখন 26-এর ইলেকট্রন বিন্যাস করব আয়রনের। ঠিক আছে, আয়রনের ইলেকট্রন বিন্যাস করব, খুব সহজ। এই সিরিজটা জানা থাকলে ইলেকট্রন বিন্যাস কোনো বিষয়ই না, সমস্যা। এইটা জানা থাকলে ইলেকট্রন বিন্যাস আমার কোনো বিষয় না। এই জন্য আমরা খালি গুনে গুনে দেখব কত দূর পর্যন্ত গেলে 26 হয়। এস এ সর্বোচ্চ থাকতে পারে 2টা, তাহলে 1s2 হয়ে গেল। তারপর 2s2 কয়টা হলো? 4টা। পিতে সর্বোচ্চ থাকতে পারে কয়টা ভাই বলো দেখি? 6টা, তাহলে 2p6, তাহলে কয়টা হলো? 6 2 8 2 10। এরপর কি আছে? 3s, এস এ তো 2টার বেশি থাকবে না, 10 2 12। এরপর কি আছে? 3p 12 আর 6 হচ্ছে কত ভাই বলো তো? 18। এরপর 4s, এস এ তো 2টা, 18 আর 2 20। আর কয়টা আছে? 6টা। ডিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 10টা। কিন্তু আমার আর 10টা ইলেকট্রন বাকি নাই, বাকি আছে আর কয়টা? 6টা। তাই আমরা 3d6 দিয়ে নিলাম। এইটাই হলো আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ আমাকে যে পারমাণবিক সংখ্যাটা দিবে ওই পারমাণবিক সংখ্যার ইলেকট্রনগুলো বসাইতে গিয়ে যত দূর পর্যন্ত যেতে হবে আমরা তত দূর পর্যন্ত যাব। এই আমাদের হয়ে গেল আয়রনের ইলেকট্রন বিন্যাস। তোমরা কি ভাব এই আয়রনের ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা একটু তোমরা জানাও। তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি ভাই। জি ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ, বুঝেছি। নাদিম মাহমুদ সাদ থ্যাংক ইউ। সৌরভ চৌধুরী মারুফা জি ভাই, ওকে, ক্লিয়ারলি আন্ডারস্টুড, থ্যাংক ইউ। মুফতাসিম, তিলোত্তমা, তানজিব থ্যাংক ইউ। খুব ভালো বুঝতে পারছো ভাই তোমরা। তবে মজার ব্যাপার হচ্ছে কি জানো, ধরো তুমি তোমার ক্লাসের ফার্স্ট বয়, যখন তোমাদের অ্যাসেম্বলি হয় স্কুলে, এখন তো কলেজে যাবা, কলেজে অ্যাসেম্বলি হয় না, টেনশন নাই।
তো ধরো তুমি ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু হাইটে অনেক বড় লম্বা, তো তুমি অ্যাসেম্বলিতে গিয়ে করলা কি, সামনে দাঁড়ায় গেলা সবার সামনে, দেখতে কেমন লাগবে বলো তো? নিশ্চয়ই সুন্দর লাগবে না? তো টিচার তোমাকে একটু বলল যে তুমি একটু, ধরো এসপি দাস, তুমি একটু হাইটে লম্বা তো ভাইয়া, একটু পিছনে দাঁড়াও। তো তুমি স্যারকে বললো, স্যার আমি তো ক্লাসের ফার্স্ট বয়, আমি তো সামনেই দাঁড়াবো। তো স্যার তখন তোমাকে কি বলবেন যে তুমি ফার্স্ট বয়, এইটা তো বাবা আমরা জানি, তো ক্লাসের স্কুলের যত সুযোগ সুবিধা সেটা আমরা মেধা অনুসারে দিব, তোমাকেই আগে দিব, কিন্তু তুমি যেহেতু হাইটে একটু লম্বা, তাই একটু পিছনে দাঁড়াও ভাই, দেখতে ভালো লাগবে। ঠিক তেমনই ইলেকট্রন বিন্যাস করার সময়ও 4s এর শক্তি যেহেতু এখানে কম, তাই আমরা 4s এ আগেই ইলেকট্রন দিব, ঠিক আছে, কিন্তু লেখার সময় ভাই এই 3Dটা আগে লিখবো। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা লেখার নিয়ম হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজিয়ে লিখতে হয়। মানে আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখব 3d6 4s2, অর্থাৎ লিখার সময় আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজিয়ে লিখবো ভাই, এইভাবে লিখবো আর কি। তোমরা তাই বলে আবার বলো না যে ভাইয়া তাহলে এখানে আহ্বান নীতি মানলো না, যে এখানে 3D আপনি আগে দিলেন, যে 3D তো আমি আগে ইলেকট্রন দিইনি, ইলেকট্রন আমি 4s এ আগে দিয়েছি, আমি 3D তো আগে লিখেছি। তাই আমি যদি 3D কে আগে ইলেকট্রন দিতাম, 4s কোনো ইলেকট্রনই পেত না, কারণ ডি তো আরো 4টা ইলেকট্রন খাইতে পারে, ওর ইলেকট্রন খাবার ক্ষমতা তো 10টা, একে আগে দিয়েছি জন্য ও 6টা পেয়েছে, না হলে এখানে 8 দিতাম, ওখানে পেতই না। ইলেকট্রন একে আগে দিয়েছি তাই পেয়েছে। জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজিয়ে লিখব। তোমরা হয়তো অনেকে আমাকে বলবা, ভাইয়া সাজিয়ে না লিখলে কি নম্বর পাবো না? আমার মতো টিচার হলে নম্বর দিবে। অনেক টিচারই আছে, যেহেতু আমাদের নিয়ম প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজিয়ে লেখা, তুমি লিখো নাই কেন? তোমার নম্বর কেটে নিলে তখন কিছু করার থাকবে না ভাই। তাই বিন্যাস লেখার সময় আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজিয়ে লিখব, অর্থাৎ যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যা আগে সেটা আগে লিখব। ইলেকট্রন আগে ওকেই দিব, তারপর রেখে দিব, সমস্যা নাই, কিন্তু লেখার সময় একটু সাজিয়ে লিখবো আমরা। ওকে ওকে, একটু বলো তো ভাই আমার এই শেষ কথাটা বুঝতে পারলা কিনা, যে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজিয়ে লেখা, কি একটু বলো তো ভাইয়া তোমরা আমাকে এইটা বুঝতে পারলা কিনা, এই যে প্রধান। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সৌরভ চৌধুরী লিখেছো, থ্যাংক ইউ ভাইয়া, তুমি সবার আগে কমেন্টগুলো করছো, আমি খুব খুশি হচ্ছে যে এই কমেন্টগুলো করো। আমাকে প্রশ্ন বুঝতে পারছো না সেগুলো বলো, বুঝতে পারছি ভাই। সৌরভ দেব, থ্যাংক ইউ। তানজিলা রুমা, ক্লিয়ার, আচ্ছা বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। শাহরিয়ার শাওন পুরাই, আচ্ছা আচ্ছা জি ভাইয়া। সৌমদীপ রায়, ওকে ভাইয়া। অনিন্দিতা মগত, ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। তাহলে আমরা কি বুঝলাম, যে আহ্বান নীতি অনুসারে যার শক্তি বেশি ইলেকট্রন তাকে পরে দিব, যার শক্তি কম আগে দিব। তবে লেখার সময় আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজিয়ে লিখবো। আমাকে অনেক স্টুডেন্ট এটাও জিজ্ঞেস করে, তাহলে ভাইয়া আমরা যদি একবার এভাবে লিখি 4s2 3d6, তারপর ওটা আবার ধরেন কেটে দিব, আমি এটা ধরেন কেটে দিলাম, দিয়ে আবার ফ্রেশ করে লিখলাম, সমস্যা আছে? কি সমস্যা থাকবে? তুমি যেটা কেটে দিবা টিচার তো ওটা দেখবেই না, সমস্যা কি? আবার তুমি ধরো এটা কেটে দিয়েছো, দিয়ে নিচে লিখেছো, আবার তো কাটা দেওয়া জিনিসটা তো টিচার দেখবেই না, ফলে ওইটার কোনো সমস্যা নাই। তুমি যেটা কাটা থাকবে না ওইটা সঠিক থাকলেই হলো। তোমাদের এখন মনে হচ্ছে যে আগে একবার এভাবে লিখবো, তারপর কেটে দিয়ে আরেকবার লিখবো। আসলে ইলেকট্রন বিন্যাস করতে থাকো, ওটা লাগবে না, ঠিক হয়ে যাবে। কেবল তো শিখছো। একটা জিনিস বললাম তো, নতুন শিখলেই, এখন নতুন শিখলেই যদি তুমি এক্সপার্টদের সাথে নিজেকে কম্পেয়ার করো, তাহলে তো ভাই হবে না। আস্তে আস্তেই তুমি এক্সপার্ট হয়ে যাবা। তাহলে আমার বিশ্বাস এইটুকু তোমরা বুঝতে পেরেছো, তাই না? মজার ব্যাপার হলো, এই যে রিক্তা সরকার লিখেছো, প্রথম লাইনে লিখে পড়ালে সাজিয়ে লিখলে হবে। তাহলে প্রথম লাইনটা ওই যে বললাম কেটে দিতে হবে। একটা মৌলের তো আর দুটা ইলেকট্রন বিন্যাস লেখা যাবে না, ঠিক আছে? ওকে, মনে করতে দুটা লেখা যাবে না, তাহলে একটা কেটে দিতে হবে তোমাকে। তো একই ঘটনা তো বললাম আমি। এখন কথা হচ্ছে, তুমি যখন ব্রড অ্যান্সার করবা, তুমি যখন ব্রড অ্যান্সার করবা, তখন না হয় এটা আয়রন দিলাম, তাই না ভাই? ধরো তোমাকে আরো বড় মৌল দিলাম, 60 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে দিলাম আমি।
তো এইভাবে যদি লিখতে যাও তুমি, এই দেখবা একটা লাইন শেষ করে আবার তোমাকে পরের লাইনে চলে আসতে হবে। কি ঠিক আছে? এই জন্য আমরা করব কি জানো, আয়রনের আগে যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে, কি বললাম আয়রনের আগে, আচ্ছা আয়রনের আগে কোন নিষ্ক্রিয় গ্যাস আছে, আচ্ছা পরে আসতেছি সেটাতে দাঁড়াও। তো যে মৌলটার ইলেকট্রন বিন্যাস করব তার আগে যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেটা আমরা দিয়ে নিব, মানে ওই নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আমরা করব না, ওটা আমরা দিয়ে নিব, নিয়ে তারপর থেকে ইলেকট্রন বিন্যাসটা লিখবো আমরা। তোমরা অনেকে তো বলবো ভাই আমি যদি নিষ্ক্রিয় গ্যাসটা না লিখে এইভাবেই সরাসরি করে যায় কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নাই। কিন্তু এমসিকিউ তো জানোই, আমি এমসিকিউর ক্ষেত্রে একটা কথা প্রায় বলি, প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় যে অপশনগুলো দেওয়া থাকবে দেখবা এত বড় করে দিবে না, ওই নিষ্ক্রিয় গ্যাসটা দিবে, নিষ্ক্রিয় গ্যাস দিয়ে তারপরের অংশটুকু দিবে, তখন তুমি বুঝতে না পারলে তো সমস্যা। তাই ওটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ওকে, যে পুরা মৌলটার ইলেকট্রন বিন্যাস না করে যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল আমাকে ইলেকট্রন বিন্যাস করতে দিবে তার আগের যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেটা আমরা কিভাবে লিখব সেটা একটু আমরা দেখতে চাই। তোমরা আমাকে বলো তো ভাইয়া, এখানে দেখা যায় না মানিক, তোমরা আমাকে বলো আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তাদের নাম কি? দেখবে আমি তোমাদের নীল কালার যে শীটটা দিব সেখানে লিখে আছে হেনা আর করিম যাবে রমনা। আজকে আমি তোমাদের গ্রুপে ওই শীটটা আপলোড করে দেবো, টেনশন নাই, তোমরা দেখে নিও। তো সেটা হলো হেনা, হেতে হিলিয়াম, নাতে নিয়ন, হেনা আর, আরতে আর্গন, করিম, করিমতে ক্রিপ্টন, যাবে, যাবেতে জেনন, রমনা, রমনাতে রেডন। তাহলে হেনা আর করিম যাবে রমনা, এই হলো আমাদের পারমাণবিক সংখ্যা, নিষ্ক্রিয় গ্যাসগুলো। এদের পারমাণবিক সংখ্যা কত? এর পারমাণবিক সংখ্যা 2, এর সাথে 8 যোগ করতে হবে, তাহলে এর 10, এর সাথে 8 যোগ করতে হবে 18, এর সাথে 18 যোগ করতে হবে 36, এর সাথে 18 যোগ করতে হবে 54, এর সাথে 32 যোগ করতে হবে 86। তোমরা নিশ্চয়ই বলবা ভাইয়া এই যোগগুলো আপনি কি করে করলেন? এটা আমি তোমাদের শেখাবো। এটাকে ম্যাজিক নাম্বার বলা হয়। এই ম্যাজিক নাম্বারটা শিখলে তোমরা কোন একটা গ্রুপের প্রথম মৌলের যদি পারমাণবিক সংখ্যা জানা থাকে ওই গ্রুপের পরের প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা তোমরা বলে দিতে পারবা। শুধু তাই না, আরো চমৎকার চমৎকার টেকনিক আমি তোমাদের শেখাবো। কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা শুনেই তুমি বলে দিতে পারবা ওই মৌলটা কোন গ্রুপের কোন পর্যায়ে আছে। তোমাকে ইলেকট্রন বিন্যাস করেও দেখতে হবে না, সব পারবা, সব শেখাবো আমি, শুধু একটু অপেক্ষা করতে হবে। কি কথা বুঝতে পেরেছো ভাই? যে কোন একটা গ্রুপের প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা জানলে ওই গ্রুপের পরের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তুমি বলে দিতে পারবা। কোন একটা মৌলের শুধুমাত্র পারমাণবিক সংখ্যা শুনলেই তার গ্রুপ পর্যায়ে তুমি বলে দিতে পারবা। সেগুলো তোমার আস্তে আস্তে আসবো। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই হলো আমাদের নিষ্ক্রিয় গ্যাস। তাহলে খেয়াল করো তো ভাই, আমাদের আয়রন 26, তাহলে 26-এর আগে কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে? 26-এর আগে কোন, মানিক বলো তো, 26-এর আগে কোন পারমাণবিক সংখ্যাটা আছে? 26-এর আগে 18। গুড, সাব্বির খুব ভালো বুঝতে পেরেছে, 18। তার মানে 18 পর্যন্ত মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস করব না। আমার ইলেকট্রন বিন্যাস করতে দিয়েছে 26, তার আগে কে আছে ভাই বলতো? আর্গন আছে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 18। তাহলে আমরা আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করব না, শুধু আর্গন লিখে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। মানে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আমাকে করতে হবে না, 18-র পর থেকে করব আমরা। এখন তোমরা নিশ্চয়ই বলবা এর মধ্যে কত দূর পর্যন্ত 18 হলো সেটাই তো বুঝতে পারছি না। এখন কেউ যদি মনে করো কেন, গুনে দেখবা 2 2 4 6 4 10 2 12 8 6 18 এই পর্যন্ত হয়ে গেল। তাহলে গুনেই দেখবো, তাহলে শর্টকাট করে আমার লাভ কি হলো? খুব সহজেই বুঝতে পারবো আমরা 18 কত দূর পর্যন্ত। তাহলে আমি প্রথম থেকে বলছি, আমাদের 26 মৌলের ইলেকট্রন বিন্যাস, 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস করতে দিয়েছে। আমরা 18 পর্যন্ত করব না, কারণ 18টা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা। কত দূর পর্যন্ত 18? তোমরা আমাকে বলো আর্গন কোন পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস? 1 2 3।
তুমি এখানে যে নিষ্ক্রিয় গ্যাসটা লিখবা, ওই নিষ্ক্রিয় গ্যাসটা যত পর্যায়ের, কি বললাম, এখানে যে নিষ্ক্রিয় গ্যাসটা তুমি লিখবা, ওই নিষ্ক্রিয় গ্যাসটা যত পর্যায়ের বুঝবা, তত পর্যায় পর্যন্ত, মানে তত পি পর্যন্ত তোমার ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। আমরা আরো উদাহরণ দিব, টেনশন নাই। তাহলে আমার এই আর্গনটা হচ্ছে তৃতীয় পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস, তার মানে আমার 3p পর্যন্ত ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে, আর করা লাগবে না। মানে আমি যে নিষ্ক্রিয় গ্যাসটা লিখবো এখানে, সেটা যে পর্যায়ের তত পি পর্যন্ত আর লেখা লাগবে না, মানে বুঝবা তত পি পর্যন্ত ওই নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা। তাহলে আমি 26-এর আগে আছে 18 আর্গনের, আর্গন তৃতীয় পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস, তার মানে 3p পর্যন্ত আমার হয়ে গেছে। এইবার তাহলে 18 হয়ে গেছে, এরপর 4s2, তারপর 3d6 সাজিয়ে লিখলে কি হবে, 3d6 4s2। অর্থাৎ আমরা যখন আয়রনের ইলেকট্রন বিন্যাস করব, এখন থেকে এইভাবে ইলেকট্রন বিন্যাস করব। কারণ ব্রডে তুমি এভাবে করলে কোনো অসুবিধা নাই, কিন্তু এমসিকিউ কিন্তু অপশনগুলো এভাবেই দেওয়া থাকবে, এমসিকিউ এভাবেই দেওয়া থাকবে। এইভাবে লিখবো আমরা, নিষ্ক্রিয় গ্যাস দিয়ে লিখবো। তো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে আমি যে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে ইলেকট্রন বিন্যাসটা শেখালাম এইভাবে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে একটু জানাও ভাইয়া তোমরা। ক্লিয়ার, সৌরভ দেব লিখছো ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, হাসনান আলী, এভাবে কি এক্সামে লেখা যাবে? এইভাবে এক্সামে লেখা যাবে, মানে কি এইভাবেই লিখবা, টিচার খুশি হবেন, এইভাবেই লিখবা। কি বললাম তোমাদের, এইভাবেই লিখবা। আচ্ছা, তোমরা সবাই লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। আমি একটু নামগুলো বলি, নামগুলো নিজের নাম শুনতেও ভালো লাগে সবার। সাদ মোহাম্মদ, তিলোত্তমা, কানিস, ফাতেমা, শাহরিয়ার, আচ্ছা শাহরিয়ার শাওন, মারুফা রূপা, সিদরাতুল মমতাইনা, সৌরভ চৌধুরী। আচ্ছা, আরেকবার বলবো ভাই। আচ্ছা, আমি আরেক পরের উদাহরণ যাবো ভাই, তখন আবার দেখবা, অসুবিধা নাই, আরো উদাহরণে যাবো আমরা, তখন বুঝতে পারবা। স্নিগ্ধা, মৌসুমী, তাকিব, থ্যাংক ইউ। এসপি দাস, থ্যাংক ইউ ভাইয়া। মনিরা বেগম, সবাই খুব ভালো বুঝতে পেরেছ। আচ্ছা, একজন বললো এখানে ভাই আরেকবার বুঝান, অসুবিধা নাই ভাই, পরের উদাহরণ গেলে আমরা আবার দেখবো, টেনশন করো না, তোমাদের না বুঝে আমি ছাড়ছি না, ওকে। তার মানে আরো ডানে যাওয়া যেত, তাই না? আরো ডানে দেখা যাচ্ছে বোর্ড। তবে একটা মজার ব্যাপার কি জানো, ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যত পরীক্ষায় আসে 99.99% পরীক্ষাতেই আমাদের যে ইলেকট্রন বিন্যাসগুলো দেয়, এই সাধারণ মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস পরীক্ষায় দেয় না। এই আয়রন, সোডিয়াম, পটাশিয়াম এগুলো দেয় না। হয় ব্যতিক্রম মৌলগুলার ইলেকট্রন বিন্যাস দেয়, অথবা আয়ন আকার থাকে, আয়ন, মনে করো এই যে Fe2+ এটা দিবে, তারপর মনে করো কপার 2+, এগুলো দিবে, এগুলোর ইলেকট্রন বিন্যাস দিবে, অথবা কি সমস্যা, অথবা ব্যতিক্রমগুলো দিবে। এখন ব্যতিক্রম তো বোঝাই খুব ঝামেলার, 100টা নিয়মের মধ্যে 1000টা করাও সুবিধাজনক, ব্যতিক্রম একটাও মনে রাখা কঠিন, কারণ ওইটা মনে রাখতে হবে আলাদা করে। তোমাদের পর্যায় সারণীতে অসংখ্য ব্যতিক্রমী মৌল আছে, কিন্তু আমি তোমাকে মাত্র 11টা ব্যতিক্রমী মৌলের ইলেকট্রন বিন্যাস করাবো, মাত্র 11টা। যুগ যুগ ধরে আমি এই 11টাই করাই। এখন পর্যন্ত ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এই 11টার বাইরে দেয় না। তোমরা হয়তো আমি যখন এই 11টার ইলেকট্রন বিন্যাস তোমাকে শেখাবো ব্যতিক্রম, রুমে গিয়ে তোমার কাছে মনে হবে না খুব ভালো বুঝতে পেরেছি তো 11টা, বইয়ে আরো যেগুলো বাকি আছে সেগুলো করে ফেলি। এখন ইলেকট্রন বিন্যাস টপিকস পড়ছো তো, তাই আরো ব্যতিক্রম দিলে সেগুলো ভাই মনে থাকবে, কিন্তু পুরা বই যখন পড়বা, পড়ে যখন পরীক্ষার হলে যাবা, ওই বেশি পড়ার কারণে ওগুলো তো ভুলে যাবাই, এই 11টাও ভুলে যাবা। তাই আমি বলেছি মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সে মতোই চলে। এটা একটা মুভির সংলাপ বললাম আমি আর কি, জ্যাক ভিলেন সবসময় কথাটা ব্যবহার করেন যে মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সে মতোই চলে। তো মুরব্বীরা যেহেতু তোমাদেরকে বলছে এই 11টা মনে রাখবা, যারা বুদ্ধিমান তারা 11টাই মনে রাখবে এবং তারাই গেইন করবে। তো আমরা এখন এই ব্যতিক্রম মৌলগুলার ইলেকট্রন বিন্যাস করব এবং খুব ভালো করে মনে রাখবা তোমরা, কারণ পরীক্ষায় বললাম যে
কনসেপ্ট বুকে অসংখ্য প্রশ্ন আছে তোমাদের, ঘেটে দেখবা সবসময় এই 11টার মধ্যেই দিয়েছে। ওকে, ওকে। তো তার মধ্যে দুই একটা ব্যতিক্রম তোমরা জানো আর কি, ক্রোমিয়াম, তাই না? সবার জানা তোমাদের ক্রোমিয়াম 24। এই যে তোমরা যে একবার বললা ভাই আরেকবার বুঝান, একটু দেখো ভাই, তুমি এখন বুঝতে পারবা 24-এর আগে কোন পারমাণবিক সংখ্যা? 24 18, সমস্যা 24-এর আগে কে? 18। তাহলে 18 কোন পর্যন্ত? 18 তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস, তার মানে 3b পর্যন্ত 18। তাহলে আর কোনটা আমি দিয়ে নিলাম, 18 শেষ। তাহলে এরপর কি আছে? 4s2, 18 আর 2 20, তারপর 3d4, এই হলো 24। তো আহ্বাও নীতির ইলেকট্রন বিন্যাস শেষ হলে তোমরা হুন্ডের নীতি নামে একটা নীতি আছে, সেই নীতিটা দেখবা সেই নীতিটা একটা কথা বলা আছে, যদি কোনো অরবিটাল সম্পূর্ণ পূর্ণ বা অর্ধপূর্ণ হয় তাহলে সেটা বেশি স্থিতিশীল হয়। আর ওই যে বলি পৃথিবীতে সবাই চায় স্থিতিশীল হতে, এই দেখো 3d4, তাহলে ডি এর অর্ধপূর্ণ মানে কি 5, তার চেয়ে একটা কম আছে, একটা ইলেকট্রন পেলেই সে অর্ধপূর্ণ হয়ে যাবে। তাই সে কি করবে জানো? 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে 5 বানায়। অর্থাৎ এইটা তোমাকে মনে রাখতে হবে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো, একটু সাজিয়ে লিখছি আমি, 3d5 4s1, অর্থাৎ হওয়ার কথা ছিল 4s2 আর 3d4, কিন্তু অর্ধপূর্ণ হলে সে বেশি স্থিতিশীল হবে। তাই স্থিতিশীল হওয়ার জন্য সে এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এই যে অর্ধপূর্ণ হয়ে স্থিতিশীল হয়ে গেল। তাই বলে ভেবো না এটা সব জায়গায় প্রযোজ্য, একটু পরেই বুঝতে পারবা এর চেয়েও বখাটে মৌল পর্যায় সারণীতে আছে, একটু পরে আসতেছি। তাহলে ক্রোমিয়ামের যদি এই ঘটনা ঘটে, তাহলে একই গোয়ালের গরু যারা, একই গোয়ালের মানে কি একই গ্রুপের মৌল, তার ক্রোমিয়াম, এর নিচে কি আছে? মলিবডেনাম 42। ক্রোমিয়ামের যদি 3d5 4s1 হয় তাহলে মলিবডেনাম একই গ্রুপের মৌল, 42 পারমাণবিক সংখ্যা, একই অবস্থা হবে। 4d5 5s1 হবে। এইটা তোমাদের হোমওয়ার্ক, মলিবডেনামটা হোমওয়ার্ক, রুমে গিয়ে দেখবা, এটা সেম ঘটনা ঘটবে। এটা যেহেতু জাস্ট 3d4 হওয়ার কথা ছিল, 3d5 হলো, ওটা 4d4 হওয়ার কথা থাকবে, 4d5 হবে। এটা 4s1, ওটার ক্ষেত্রে 5s1, ওটা হোমওয়ার্ক। কপার 29, তাহলে 29-এর আগে কোন নিষ্ক্রিয় গ্যাস আছে? 18, তাহলে আর্গন, তার মানে 3p6 পর্যন্ত আমার হয়ে গেল। তারপর 4s2, 18 আর 2 20, 3d9 29, কিন্তু একটা ইলেকট্রন পেলেই সে পূর্ণ হয়ে যাবে। তাই সে এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এটা 10 মানাবে আর এটা হবে 1। কিন্তু সাজিয়ে যদি লিখি আমরা এটা, তাহলে কি লিখতে পারবো দেখো ভাইয়া একটু, 3d10 4s1। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস যদি এরকম হয় যে 9 হয় 10 হয়, তাহলে একই গোয়ালের গরু। কপারের গ্রুপে কে কে আছে? সিলভার 47, গোল্ড 79। অর্থাৎ কপারের 3d9 হয় 3d10 হলো, গোল্ডের 4d9 হয় 4d10 হবে, সরি সিলভারের, আর গোল্ডের 5d9 হয় 5d10 হবে। অর্থাৎ ঠিক কপারের মতোই হবে সিলভার আর গোল্ডের। এই দুটা তোমাদের হোমওয়ার্ক, এই দুইটা তোমরা রুমে করবা। তাহলে 11টার মধ্যে কিন্তু আমাদের 5টা মৌল হয়ে গেল, 1 2 3 4 5, 5টা হয়ে গেল। কিন্তু তোমরা নিশ্চয়ই ভাবছো ও এই 5টা, এগুলো তো 9 10ও পড়েছি। ঠিকই বলেছ, এগুলো 9 10ও পড়েছ। দেখো আরো কত বখাটে বখাটে মৌল আমাদের পর্যায় সারণীতে আছে, কি মনে থাকবে ভাই? ওকে, তোমরা খুব সুন্দর লিখছো, বুঝতে পেরেছি। তাহলে আমরা ক্রোমিয়াম করলাম, ক্রোমিয়াম আর মলিবডেনাম যেহেতু একই গ্রুপের মৌল, সেম ঘটনা ঘটবে। কপার যেহেতু করলাম, সিলভার আর গোল্ড যেহেতু একই গ্রুপের মৌল, একই ঘটনা ঘটবে। ওকে, এইবার দেখো বখাটে মৌল কাকে বলে।
নায়োবিয়াম 41। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, যে 41-এর আগে তোমরা, আচ্ছা তোমরা লিখেছো আর কি, আফরিন ভালো বুঝেছো, জান্নাতুল বাকি ক্লিয়ার, রিক্তা সরকার খুব ভালোভাবে বুঝলাম, থ্যাংক ইউ ভাইয়া, রবিউল ইসলাম বুঝতে ক্লিয়ার, ওকে। সাদ মোহাম্মদ বখাটে, হ্যাঁ ভাইয়া বখাটে। নায়োবিয়াম, তোমরা আমাকে কমেন্টে জানাও নায়োবিয়ামের আগের নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? নায়োবিয়ামের আগের নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? সাদ মোহাম্মদ লিখেছো ক্রিপ্টন, গুড। সুমা ইসলাম ক্লিয়ার, আচ্ছা। অনিন্দিতা ক্রিপ্টন, নাদিম মাহমুদ ক্রিপ্টন, তাসমিয়া রিদা ক্রিপ্টন, মারুফা রূপা 36 ক্রিপ্টন। থ্যাংক ইউ সো মাচ, তোমরা খুব ভালো বুঝতে পেরেছ। তাহলে 41-এর আগে যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেটা হলো 36। তাহলে 36 কোন মৌলের? ক্রিপ্টন। তাহলে আমরা ক্রিপ্টনটা দিয়ে নিলাম। এখন ক্রিপ্টন কত দূর পর্যন্ত ক্রিপ্টন? তাহলে ক্রিপ্টন যেহেতু চতুর্থ পর্যায়ের মৌল, তাই না? 1 2 3 4, ক্রিপ্টন যেহেতু চতুর্থ পর্যায়ের মৌল, তার মানে বুঝবা 4p পর্যন্ত আমার লেখা হয়ে গেছে, কারণ যে পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস তত p পর্যন্ত আমার ওই পারমাণবিক সংখ্যা। তাহলে ক্রিপ্টন যেহেতু চতুর্থ পর্যায়ের, তার মানে 4p পর্যন্ত আমার লেখা হয়ে গেছে, অর্থাৎ 4p পর্যন্ত আমার 36। এরপর কত? 5s2 38, আর কত আছে? 3 আছে, 4d3 38, 41। মোটামুটি আমাদের নায়োবিয়ামটা হয়ে গেল, তাই না? যেসব স্টুডেন্টরা আমার মতো খুবই সাদাসিধে, এতটাই সাদাসিধে যে একদম ফেটে, তারা এটাই পূরণ করে দিয়ে চলে আসবে, তারা এটাই পূরণ করবে। যারা 1 ডিগ্রি বেশি বোঝে, পরে কম কিন্তু বোঝে বেশি, তারা ভাববে পরীক্ষার হলে, আচ্ছা জুয়েল ভাইয়া তো ক্লাস একদিন বলেছিল যে সাধারণ মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো পরীক্ষায় দিবে না, তার মানে নিশ্চয়ই এটা ইলেকট্রন বিন্যাস হবে না, কারণ এটা তো সাধারণভাবে হলো। কিন্তু ভাইয়া তো ক্লাসে বলেছিল সাধারণ মৌলের ইলেকট্রন বিন্যাস দিবে না, তাহলে এটা তো হওয়ার কথা না, তাহলে এখানে কি হবে? সে ভাববে ও বুঝেছি, তাহলে নিশ্চয়ই এখানে 5 হবে, আর এটা নিশ্চয়ই তাহলে 0 হয়ে যাবে, মানে ওর কাছ থেকে 2টা নিয়ে সে 5 বানাবে, কোনো টেনশন নাই। এটাও অপশনে দেওয়া থাকবে, মানে সাধারণ যেটা সেটা তো দেওয়া থাকবেই, এটাও দেওয়া থাকবে। কি বুঝতে পেরেছো? কিন্তু নায়োবিয়ামের ইলেকট্রন বিন্যাস আসলে কি জানো? নরমালি কি ছিল? 3 এ ছিল, এটা ছিল, তাই না? একে কেন আমি বখাটে বললাম জানো? এর ইলেকট্রন বিন্যাস আমরা জানি, যেখানে ডি অরবিটালে 4টা ইলেকট্রন থাকলে সেটা 5টা বানায়, 9টা থাকলে সেটা পরের স্তর থেকে একটা ইলেকট্রন নিয়ে 10টা বানায়। সেখানে নায়োবিয়াম ইচ্ছা করেই 3-এর জায়গায় 4 হয়, আর এটা হবে 1। এইটা হলো ইলেকট্রন বিন্যাস। ভাবতে পারো, তুমি যতই ভালো কেমিস্ট্রি বোঝো না কেন, তোমার যদি এটা জানা না থাকে যে নায়োবিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 4d4 আর 5s1, তুমি যতই ভালো কেমিস্ট্রি বোঝো না কেন, তুমি ইলেকট্রন বিন্যাস করে আসতে পারবা না। তোমরা যদি বলো ভাইয়া এটা কেন হলো, আমি বলবো এই অবস্থায় মৌলটা বেশি স্থিতিশীল কেন। যদি বলো কেন ভাই স্থিতিশীল, এটা আমি বলতে পারবো না। যেটার ব্যাখ্যা আমরা দিতে পারি না, যেটা ব্যাখ্যা নাই, সেগুলোকে কিন্তু আমরা আসলে ব্যতিক্রম বলে থাকি। ব্যতিক্রম বলে কোনো কথা নাই, যেগুলো আমাদের ব্যাখ্যা জানা থাকে না সেগুলোকে আমরা ব্যতিক্রম বলে থাকি। তো আপাতত আমরা ব্যতিক্রম মনে করব। এর ইলেকট্রন বিন্যাস হলো 5s1 4d4। কতটা বখাটা চিন্তা করছো ভাই? বললাম যে তুমি দুর্দান্ত কেমিস্ট্রি বোঝো, কিন্তু পরীক্ষার হলে এটা তোমার মনে নাই বা তুমি এটা জানো না, তুমি ইলেকট্রন বিন্যাসটা করতে পারবা না। এইটা তোমাকে মনেই রাখতে হবে যে নায়োবিয়ামের 4d3 না হয়ে 4d4 5s1। যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি লিখবো ভাইয়া? এখানে 3d4 4s 4d4 5s1। এইটা হলো নায়োবিয়ামের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা তাসফিয়া, তাহলে কেন? এই যে বললাম বা এই কেনর কোনো ব্যাখ্যা নাই, এইটা তোমাকে মনেই রাখতে হবে। আচ্ছা হাসনা হেনা বলেছে এক্সেস বকাট, হ্যাঁ ভাই বললাম না? আচ্ছা কি ঠিক আছে?
নাইবিয়ামের সর্দি, গুড, মনে থাকবে, মনে রাখতে হবে ভাই, বিকল্প কিছু নাই, এইটা তোমাকে মনেই রাখতে হবে। আচ্ছা, মিনাজুল ইসলাম লিখেছে আমার ধারণাটা শিখছে, তুমি কি এটাই ভাবছিলে না ভাই? স্নিগ্ধা আরেফিন, কেন ভাই? বললাম না ভাই, এর কোনো ব্যাখ্যা নাই, এইটা তোমাকে মনেই রাখতে হবে। আসলে যেমন ক্রোমিয়াম কপারে তবু আমরা একটা ব্যাখ্যা দিলাম যে অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল হয়, যেখানে অর্ধপূর্ণর চেয়ে একটা কম থাকলে আমরা অর্ধপূর্ণ বানাই, আর সেখানে ইচ্ছে করে ঘাড়ে বাঁশ নিয়েছে, চিন্তা করো, কিছু করার নাই ভাই, এটা মনে রাখতে হবে। আমি তোমাদের একটা এমসিকিউ দেখাচ্ছি, তোমরাও দেখো, তাহলে বিষয়টা আরো বুঝবা যে পরীক্ষায় দিয়েছে কিন্তু অলরেডি। এটা একটু দেখো তোমরা এমসিকিউটা। এই যে 220 নাম্বার পেজের 95 নাম্বার, 220 পেজের 95, দেখো ভাই তোমাদের পেজ নাম্বার 200 কত বললাম 20, 220 পেজের কোশ্চিন নম্বর হচ্ছে 95। দেখো তোমরা ভাই 220 পেজের 95 নাম্বার এমসিকিউটা দেখো তোমরা, 220 পেজের 95, 220 নাম্বার পেজের 95। আচ্ছা, সাপি লিখছে আর কত জিনিস মনে রাখবো ভাই? না, আরো রাখতে হবে, আরো অনেক কিছু মনে রাখতে হবে ভাই, জীবনটাই তো মনে রাখার, যে যত বেশি কিছু মনে রাখবে সে তত বেশি জ্ঞান করবে। আচ্ছা, শতাব্দী বর্মা লিখছে নায়াবিয়াম স্যার আর কোন? আরো আছে, দেখবো, দেখতে থাকো, চোখ রাখতে থাকো, কি ঠিক আছে, আরো আছে। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা ভাই এখানে 220 পেজের। আচ্ছা, একজন লিখেছো ভাইয়া এবার শেষ করেন, কবিল শুভ লিখেছে ভাই আমি বই পাইনি, পেমেন্ট করো বই পেয়ে যাবা। আচ্ছা, একজন লিখেছো ভাই এবার শেষ করেন, গ্রুপে থেকে যাবে ভাই, বুঝছো ক্লাসগুলো, যদি কারো বিরক্ত লাগে চলে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাকে একটা টপিক একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তো শেষ করতে হবে, ওকে। আচ্ছা, 220 পেজের 95 দেখছো ভাই, যে দেখো ক নাম্বারে কোনটা দেওয়া আছে, ক নাম্বারে দেওয়া আছে সাধারণ ইলেকট্রন বিন্যাস, খ নাম্বারে দেওয়া আছে যারা বেশি বোঝে তাদের জন্য, দেখো ওই যে 4D5A0, গ নাম্বারে গিয়ে দেওয়া আছে সঠিক উত্তর, কি ঠিক আছে? দেখো ক আর খ দুটাই কিন্তু বিভ্রান্ত করবে তোমাকে, গ নাম্বারে গিয়ে সঠিকটা দেওয়া আছে। ক্লিয়ার ভাইয়া তোমরা? তাহলে নায়োবিয়াম যদি এই অবস্থা হয়, তাহলে একই গোয়ালের গরু, একই গোয়ালের গরু না, ঠিক এর বড় ভাই প্লাটিনাম। আচ্ছা, আমরা আজকে এইটা করলাম, বাকিগুলো আমাদের আরো কিছু, আমি তোমাদের বলেছি 11টা, তাই না? 11টা বলেছি, কয়টা করলাম আমরা? 6 একে 7টা কেবল হলো, আরো 4টা আছে, সেগুলো নিয়ে আমরা সামনে ক্লাসে কথা বলবো। তাহলে সামনে ক্লাসে আমরা কি করবো বলে নেই, আরো যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, আয়নের ইলেকট্রন বিন্যাস করবো, আয়ন আধানযুক্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করা হলে আমরা আগামী ক্লাসে শুরু করব হুন্ডের নীতি, ইলেকট্রন বিন্যাসের হুন্ডের নীতি। ততক্ষণ সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।